আজকে আমরা ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে এমন কতগুলি কথা জানব যেগুলো আমাদের অনেকেরই হয়তো অজানা। নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুনব ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে কয়েকটি মূল্যবান কথা। যেমন ধরুন, স্বামীজির শেষ ইচ্ছা কোন অলৌকিক উপায়ে পূরণ হয়েছিল, ঠাকুরের মূর্তি প্রথম কোথায় স্থাপিত হয়েছিল, ঠাকুর মা স্বামীজি কোথায় প্রথম পূজিত হন। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে জানব। আমরা রামকৃষ্ণ ভাবধারায় বিশ্বাসী, আমরা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিচ্ছি। ঠাকুর মা স্বামীজিকে আমরা ঘরে ঘরে পুজো করছি, কিন্তু তাদের জীবনের অনেক কথাই আমাদের অজানা থেকে যাচ্ছে। তাদের ভাবধারায় চলতে গেলে, তাদের অনুসরণ করতে গেলে তাদের জীবনের নানা ঘটনাও আমাদের জানতে হবে। এটা আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। আমরা যদি সেগুলো না জানি তাহলে তাদেরকে কি করে ভালোবাসবো? তাদের দুঃখ কষ্টের কথা, তাদের জীবনের নানান ঘটনার কথা যদি না জানি তাদেরকে তো চিনতে পারবো না। তাই সেই চেনাটা আমাদের করতে হবে, আর সেই চেনার জন্যই নানা ঘটনা আমাদেরকে জানতে হবে। চলুন তাহলে আজ এই প্রশ্নের উত্তরগুলো নিই যে স্বামীজির শেষ ইচ্ছা কোন অলৌকিক উপায়ে পূরণ হয়েছিল, শেষ ইচ্ছাটাই কি ছিল, ঠাকুরের মূর্তি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, ঠাকুর মা স্বামীজি প্রথম কোথায় পূজিত হন একত্রে। চলুন শুনে নি তাহলে। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ এসেছেন কাশী বিশ্বনাথ দর্শনে, সঙ্গে গুরু ভাই স্বামী শিবানন্দজি মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজ। এই কাশীতে একটি বাড়ি ভাড়া করে কিছুদিন তারা ছিলেন। সেই সময় স্বামীজির নাম ডাক দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। স্বামীজি যে ভাড়া বাড়িতে ছিলেন ঠিক তার থেকে কিছু দূরে একটি বাগান বাড়ি ছিল, এবং সেই বাগান বাড়িতে একজন রাজা তপস্যা করতে এসেছিলেন। তার নাম ছিল উদয় প্রতাপ সিং। তিনি স্বামীজির সঙ্গে সাক্ষাৎকারের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার ব্রত চলাকালীন তিনি নিজে গিয়ে সাক্ষাৎ করতে পারেননি। রাজার কোনো একটা ব্রত চলছিল, সেজন্যই রাজা নিজে এসে স্বামীজির সঙ্গে দেখা করতে পারলেন না। তো রাজার অনুরোধে স্বামীজি নিজেই তার সঙ্গে দেখা করতে যান। স্বামীজির সঙ্গে কথা বলে তার জ্ঞানে মুগ্ধ হয়ে মহারাজ উদয় প্রতাপ সিং অবাক হয়ে যান। স্বামীজিকে তিনি প্রস্তাব দেন কাশীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি আশ্রম গড়ে তোলার জন্য। উত্তরে স্বামীজি বলেন, এই মুহূর্তে আমার লোকবল তেমন নেই, তবে ভবিষ্যতে অবশ্যই আপনার ইচ্ছের সম্মান রাখব। পরদিন মহারাজ স্বামীজিকে 500 টাকা দিয়ে পাঠান। স্বামীজি সেই অর্থ সাদরে গ্রহণ করেন। এরপর স্বামীজি কলকাতায় ফিরে আসেন। এইভাবে বেশ কিছু কাল কেটে যায়। একদিন স্বামীজি স্বামী শিবানন্দজি মহারাজকে কাশীতে মহারাজ উদয় প্রতাপের কথাগুলো মনে করিয়ে দেন। কাজে বিলম্ব হওয়ায় স্বামীজি মহাপুরুষ মহারাজকে একটু ধমক দিয়ে বলেন, আমরা সন্ন্যাসী, রাজার কাছে 500 টাকা নিয়ে চুপ করে বসে আছি, এতে কি আমাদের মান সম্মান থাকে? এই কথার পর কাজে বিলম্ব না করেই মহাপুরুষ মহারাজ কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে নিলেন আরেক সন্ন্যাসী স্বামী অচলানন্দজিকে। প্রথমে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে মোটামুটি ভাবে সংঘের কাজ শুরু করেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর কাশীতে কিছু ভক্ত অনুরাগী এসে এই সংঘে যোগ দেন। শুরু হয় নতুন জায়গার খোঁজ। খুঁজতে খুঁজতে একটি বাগান বাড়ি পেয়ে যান। সেই বাগান বাড়ির নাম ছিল খাজাঞ্চির বাগান, বা স্থানীয় ভাষায় শেঠজির বাগান। এখন যেখানে কাশীর আশ্রমটা আছে সেইখানের নাম ছিল এটি। মাসিক 10 টাকা ভাড়ায় বাগানটি নিয়ে নেওয়া হয়, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি চিত্রপট জোগাড় করা যাচ্ছিল না। শেষে সেটিও জোগাড় হয়ে যায়। এরপর মহাপুরুষ মহারাজজি বলেন, ঠাকুরের সঙ্গে স্বামীজিরও পুজো করা প্রয়োজন, কারণ
ঠাকুর আর স্বামীজি অভিন্ন। শেষে স্বামীজির এক শিষ্যের কাছে স্বামীজির একটি চিত্রপট পাওয়া যায়। কাশীর রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে পৃথিবীর আর কোনো আশ্রমের মিল নেই, কারণ এইখানে স্বামীজির হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা ছবির পুজো হয়। বাকি পৃথিবীর সমস্ত জায়গায় ধ্যানরত মুদ্রা চিত্রপটের পুজো হয়। সারা বিশ্বে এই প্রথম আশ্রম যেখানে প্রথম ঠাকুরের পাশে স্বামীজিকে বসিয়ে পুজো করা হয়। দিনটি ছিল 4 জুলাই 1902, স্বামীজির মহাপ্রয়াণের দিন। এই মন্দির, এই আশ্রম নির্মাণকালে স্বামী শিবানন্দজি মহারাজ অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বাগানবাড়িটি ঝোপ জঙ্গলে ভরা ছিল, ছিল না কোনো দরজা। মহারাজজি শীতের রাতে ঘাস বিছিয়ে তার উপর হরিণের চর্ম পেতে শুতেন। মশার কামড়ের জন্য সারা রাত আগুন জ্বালিয়ে রাখতেন। দরজা না থাকার দরুন শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সামনে বস্তা ঝুলিয়ে রাখতেন। এই সময় মহারাজজির সঙ্গে একটি বিশেষ ঘটনা ঘটে। এক রাত্রে মহারাজজি ধ্যানে বসেছেন। যখন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মানে স্বামী শিবানন্দ মহারাজ ধ্যানে বসেছেন, তো যখন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন তখন তিনি দেখলেন ওনার সামনে স্বয়ং শিব দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই মহারাজজির সবকটি কুণ্ডলিনী জাগ্রত হয়ে যায় এবং মহারাজজির জীবন যায় যায় অবস্থায় পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে শিব অদৃশ্য হয়ে গেলেন এবং সেই স্থানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবির্ভাব হলেন। ঠাকুর ব্যস্ত হয়ে মহারাজজিকে বললেন, ওরে থাম থাম, এখুনি নয়, এখনো ঢের দেরি আছে, তোকে অনেক কাজ করতে হবে। এই দর্শনের পর মহারাজজি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। ঠাকুর একটা কথা বলছেন, কারোর যদি ব্রহ্ম জ্ঞান হয়, কেউ যদি ঠিক ঠিক চিনতে পারে, এই সমাধি অবস্থায় কেউ যদি পৌঁছে যায়, সাধারণ মানুষ অবতার ছাড়া, তারা 21 দিনের বেশি থাকে না। সেই জন্যই ঠাকুর বলছেন, যেমন মায়ের প্রসঙ্গেও কিন্তু ঠাকুর বলেছেন যে ও যদি আমার এই কথাগুলো শোনে তাহলে চোঁচা দৌড় মারবে, মানে এখানে আর থাকবে না। তো এই ঈশ্বরীয় প্রসঙ্গ, আধ্যাত্মিক কথা বা এরকম সমাধিস্থ অবস্থা, কুলকুণ্ডলিনী জাগরণ হলে তাদের এই মনটাকে নিচে নামিয়ে সমাজ সংসারের জন্য কাজ করা খুব মুশকিল। সেই জন্যই ঠাকুর বললেন যে থাম থাম, তোর এখনো অনেক বাকি আছে। পরে মহারাজজি এই কথাগুলো বলতে গিয়ে বলেছিলেন, কাশীর আশ্রম আমি চালাই না, ঠাকুরের আশ্রম ঠাকুরই পরিচালনা করেন আমার মাধ্যমে। শিবানন্দজিকে এই সময় অনেক অপমান সহ্য করতে হয়েছিল। মহারাজজি একজন স্থানীয় যুবককে মন্দিরের কাজে নিযুক্ত করেছিলেন। একদিন সেই যুবক বেশ কয়েক মাসের বাড়ি ভাড়ার 75 টাকা নিয়ে পালিয়ে যায়, রেখে যায় 1 পয়সা। বিষয়টি জানাজানি হওয়ার পর মহারাজজি যুবকটির উপর রাগ না করে বরং প্রশংসা করে বলেন, দেখো, ছেলেটি সমস্ত কিছু নিয়ে যায়নি, ঠাকুরের জন্য বাতাসা কেনার পয়সাটুকু রেখে গেছে। আজ এই 1 পয়সার বাতাসা কিনে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। কিন্তু বাড়ির মালিক ভাড়া না পেয়ে সারা দিন মহারাজজিকে এক প্রকার বন্দী বানিয়েছিল। পরে সন্ধ্যায় ভক্ত অনুরাগীদের হস্তক্ষেপে মহারাজজিকে মুক্তি দেওয়া হয়। এই মন্দিরের বৈশিষ্ট্য এখানেই শেষ নয়। ঠাকুরের প্রথম মূর্তি এখানেই স্থাপন করা হয়। কলকাতার একজন মহিলা প্রথম এই কাশীর আশ্রমে ঠাকুরের মার্বেল মূর্তি স্থাপন করিয়েছিলেন। পরে মূর্তিটি বাতিল করা হয়, কারণ মার্বেলের গায়ে কিছু কালো দাগ ছিল। পরে ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, গৌরী মায়ের হস্তক্ষেপে ঠাকুরের মূর্তির আরো কিছু খুঁত সংশোধন করা হয়। যেমন ঠাকুরের কান দুটি শুরু হয়েছিল তার চোখের নিচ থেকে, আর দ্বিতীয় খুঁত ছিল ঠাকুর কখনো কুঁজো হয়ে বসতেন না, তিনি সর্বদা সোজা হয়ে বসতেন। তার হাত জোড়া অন্য সকলের থেকে আলাদা ছিল, যা কিনা প্রায় লম্বায় হাঁটুর কাছে পৌঁছত। তাই ঠাকুরকে কোনো দিন ওই মুদ্রায় বসবার জন্য কুঁজো হতে হয়নি।
এই মন্দিরের আরো কয়েকটি বৈশিষ্ট্য ছিল। লাটু মহারাজ মানে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ প্রায় এসে এখানে থাকতেন। ওনার জন্য দ্বিতলে একটি ঘর রাখা হয়েছিল, আর ঠিক তার নিচেই একটা হনুমানজির মন্দির স্থাপন করা হয়েছিল, কারণ লাটু মহারাজের হনুমানজির প্রতি অগাধ ভক্তি ছিল। এই একটি মাত্র রামকৃষ্ণ আশ্রম যেখানে নিত্য হনুমানজির পূজা হয়। পৃথিবীর আর কোথাও কোনো রামকৃষ্ণ আশ্রমে এমন হয় না। বর্তমানে এই আশ্রমে একটি গোশালা নির্মাণ করা হয়েছে, যেখানে নিত্য অরুণোদয়ের সময় গরুগুলোকে ভজন কীর্তন শোনানো হয়, যা বিশ্বের আর কোনো রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে হয় না। এই কাশী রামকৃষ্ণ আশ্রমের শ্রী শ্রী মা সারদা দেবী এসেছিলেন 1912 সালে। তিনি কাশী বেড়াতে এসেই এখানে এসেছিলেন, কিন্তু শাড়ির আঁচলের নিচে ঢেকে রেখেছিলেন আরো একটি চিত্রপট। মা সেদিন নিজে পূজা করতে বসলেন, কিন্তু সেদিন মা যে চিত্রপটের পুজো করলেন সেটি আর অন্য কারো নয়, স্বয়ং মা নিজের চিত্রপট বসিয়ে নিজের পায়ে প্রথম ফুল দিলেন। ঠাকুর ও স্বামীজির সহিত এই প্রথম মায়ের পূজা শুরু হলো। কাশীধাম রামকৃষ্ণ আশ্রম পরিণত হলো শক্তিপীঠে। অবশ্য পরে মা কোয়ালপাড়ায় নিজের ছবির পুজো নিজে করেছিলেন, তবে সেখানে ঠাকুর ও স্বামীজি ছিলেন না, শুধু মা ছিলেন সেখানে। পরবর্তীকালে ঠাকুরের ছবি সেখানে স্থাপন করা হয়। মা এই কাশীর আশ্রমে নিজের পুজো করার পর স্বামী শান্তানন্দ মহারাজকে আদেশ দেন প্রতিদিন 2টো করে ফুল তার ওই চিত্রপটের শ্রীচরণে দিতে। কাশী রামকৃষ্ণ মন্দিরে ড্রয়িং করেছিলেন পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। স্থানীয় আদলে নির্মিত হয় মন্দিরটি, যা কিনা অন্য কোনো রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে মিল নেই। 1936 সালে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তাহলে আগে অনেক ছোট বয়সে কাশী গেছি 2বার, তখন তো জানতাম না। এরপরে যখন কাশীতে যাব বা আপনারা যারা যাবেন অবশ্যই কাশী রামকৃষ্ণ মিশনটি দর্শন করে আসবেন, কারণ আর সমস্ত রামকৃষ্ণ মিশন থেকে এই মিশনটি একদমই আলাদা এবং এই মিশনের অনেক অলৌকিক তাৎপর্য, অনেক অলৌকিক বৈশিষ্ট্যও আছে। এখানেই ঘটেছে সেই বিপ্লব যেখানে ঠাকুর মা স্বামীজির প্রথম ছবি পূজিত হলো। এখানেই প্রথম ঠাকুরের মূর্তি স্থাপন করা হয় এবং অদ্ভুতভাবে সেই মূর্তির নানা রকম খুঁতও পাওয়া যায়। এই আশ্রমের তার মানে অনেক বৈশিষ্ট্য আছে, আমি যদিও নিজে দর্শন করিনি। আর আমি এই যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কোথা থেকে পেলেন, তো আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, বিভিন্ন মানুষের থেকে এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করি। তো এই হলো কাশী রামকৃষ্ণ মন্দিরের সংক্ষিপ্ত বিবরণ। সামনে গেলে আরো অনেক কিছু জানতে পারবো, এবং আপনারাও যদি কিছু জানেন এই প্রসঙ্গে, যদি কেউ দর্শন করে এসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা গিয়েছেন এবং সেখানের আরো কিছু বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করেছেন। যেমন স্বামীজি এইখানে লাঠি হাতে পূজিত হন, অন্য সব জায়গার মতো নয়। তো অনেক বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম কাশী রামকৃষ্ণ মিশনের। আশা করি আমাদের আজকের এই সুন্দর অজানা তথ্যটি আপনারা জানতে পেরে খুব ভালো লাগলো, এবং ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক অজানা ধর্মীয় তথ্য, অনেক অজানা ঘটনা আপনারা জানতে পারবেন। ঠাকুর মায়ের অনেক অলৌকিক লীলা, স্বামীজির লীলার কথা জানতে পারবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজজি। সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানাই।